প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবাইকে। হাদি হত্যাকাণ্ড নিচ্ছে নানা নাটকীয় মোড়। তো গতকালই আমরা জানতে পেরেছিলাম ডিএমপি আয়োজিত তাদের মিডিয়া সেন্টারে তারা আয়োজন করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলনের। সেখানে কথা বলছিলেন অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তো জনাব এস.এন. নজরুল ইসলাম ব্রিফ করছিলেন অগ্রগতি সম্পর্কে হাদি হত্যাকাণ্ডের। তো তিনি আমাদের জানালেন, তিনি যা জানালেন এখানে বলে রাখা ভালো, তা আগেই অন্যান্য গণমাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। তো কাল তিনি সংবাদ সম্মেলন করে জানালেন কি অগ্রগতি হয়েছে এই পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে। তো তিনি বলছিলেন যে হাদি হত্যাকাণ্ডের হত্যাকারীরা পালিয়ে যাবার সময় তাদের যারা সাহায্য করেছে এমন 2 জন ব্যক্তিকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে, এমন একটি দাবি তিনি করেছিলেন। এবং 7 জানুয়ারির মধ্যে তদন্ত কাজ শেষ হবে, অভিযোগপত্র দেয়া যাবে। এস.এন. নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার তিনি এই দাবি করেছেন সাংবাদিকদের উপস্থিতিতে। আর 2জনের নামও নিয়েছেন, পূর্তি ও সামি। তো যতদূর জানা গেছে এই 2জন ভারতীয় নাগরিক, বাংলাদেশি কোনো এক ফিলিপের সহযোগিতায় তারা মেঘালয় সীমান্ত পর্যন্ত পৌঁছন, যারা হাদিকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। এর মধ্যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখের নাম আমরা জানি। এই 2জন বিভিন্ন যানবাহন ব্যবহার করে মেঘালয় সীমান্তে গিয়ে যখন অবস্থান করছিলেন তখন তাদেরকে ওপারে যেতে সাহায্য করেছে বাংলাদেশের এক ফিলিপ, আদম পাচারকারী, অর্থাৎ সীমান্তে মানুষ পারাপার করা তার কাজ অবৈধভাবে। আর সেখানে তাকে রিসিভ করেছেন সেই 2জনকে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে। ভারতীয় নাগরিক তাকে বলা হয়েছে পূর্তি সেখানে পার হতে সাহায্য করেছেন এবং সামি ওপার থেকে গাড়িতে করে তাদের ভেতরে নিরাপদে নিয়ে গেছেন। এই 2জনের নাম আমরা জানতে পারলাম এবং এও জানতে পারলাম মেঘালয় পুলিশ নাকি তাদের গ্রেপ্তার করেছে। তো ডিএমপির প্রতিনিধি মুখপত্র এডিশনাল কমিশনার জনাব এস.এন. নজরুল ইসলাম তিনি কোন তথ্যের ভিত্তিতে এগুলো বলেছিলেন বা কতটা শোর ছিলেন পুরো বিষয়টাতে, কতটা নিশ্চিত ছিলেন, সেটি কিন্তু আমরা জানতে পারিনি। কিন্তু পরবর্তীতে জানা গেল মেঘালয় পুলিশ এবং বিএসএফ, মেঘালয় সীমান্তে যারা ডিউটি করছে বিএসএফ, তারা জানিয়েছে, বিএসএফ মুখপত্র এবং মেঘালয় পুলিশের, যে বাংলাদেশের পুলিশের কারোর পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই বিষয়টি অফিসিয়াল না, এটি একটি অনানুষ্ঠানিক বক্তব্য এবং এটি মন করা। তারা এমন বক্তব্য রেখেছে 2টো সংস্থা, বিএসএফ এবং মেঘালয় পুলিশ। তো এইটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আর এইটি নতুন করে আমাদের ফিরিয়ে নিয়েছে পেছনে অনেকটা অতীতে আমরা জানতাম যে বলা হতো নানান রকম বিভিন্ন ঘটনা ঘটলে নাটক হতো নানান রকম। তেমনি একটি বিখ্যাত নাটকের নাম অনেকেই মনে রাখতে পারবেন, মনে করতে পারবেন, জজ মিয়া নাটক। অনেক আগে বাংলাদেশে এমন একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তো এরকম নাটকের কথা আমাদের মনে পড়ে যায়। তাহলে ডিএমপি কি গণচাপে, গণদাবিতে, যেহেতু এখন এই দাবিটি ইনকিলাব মঞ্চের মধ্যে সীমিত নেই, পুরো দেশের মানুষের দাবি, আমরা সবাই দেশপ্রেমিক, স্বপ্নদ্রষ্টা, এই শহীদ ওসমান হাদির বিচার চাইছি, তার হত্যাকাণ্ডের বিচার। তাই এটি সারা দেশের মানুষের দাবি। গণদাবির মুখে পুলিশ কিছুটা বিচলিত হয়ে সঠিক সমাধান দিতে না পেরে সাময়িকভাবে আমাদের আশ্বস্ত করবার জন্য এমন মন্তব্য করল কিনা ডিএমপি, কোনো ব্যক্তির নাম মেনশন করে এবং তারা গ্রেপ্তার হয়েছেন এইসব তথ্য দেওয়া, যেটা কিনা পরবর্তীতে ভারতীয় সংস্থাগুলো অস্বীকার করল। তো এখানে একটি নাটকীয়তা দেখতে পাচ্ছি। এখানে 2টো বিষয় আছে। একটি হলো, হয় পুলিশ তারা যেটি বলেছেন ডিএমপি সেটি সত্যি, আর যদি সেটি সত্যি হয় তাহলে পরবর্তীতে ভারতীয় সংস্থার সেটি অস্বীকার করবার কোনো রাস্তা থাকা উচিত না, বা তারা করবে না। কারণ এই তথ্যটি ভারত থেকেই কিন্তু তাদের পেতে হতো, দেওয়ার আগে পেয়েছেন যদি সত্যিকার অর্থে এই তথ্যগুলো দিয়ে থাকেন এবং সঠিক তথ্য হয় ভারত থেকে পাওয়া। আর ভারত থেকে পাওয়া তথ্য আবার ভারতীয়রা অস্বীকার করছে, তাহলে বিষয়টি মিলছে না কেন যেন। তো তাই বলছিলাম যে একাধিক বিষয় এখানে আছে। হয় ইনফরমেশনটি সঠিক নয় একেবারেই, পুলিশ এটি মেক আপ করেছে, মেড আপ ইনফরমেশন,
সেই জজমিয়া নাটকের মতো। আর না হলে কি হতে পারে, ভারতীয়রা আগে ইনফরমেশন দিয়েছে, বলেছে যে গ্রেপ্তার করেছি আমরা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে, দুজনকে, পরে আবার না করছে তারা, জানি না আসলে বিষয়টি কি, বাট বেশ নাটকীয়তা কিন্তু এখানে আছে। তো এই তো গেল ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন। আর গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা জানি গুরুতর কোনো বিষয়ে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি রাইজ করে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপের দিকে যায়, তখন কোর কমিটির বৈঠক হয়। ছোটোখাটো বিষয়ে কোর কমিটির বৈঠক হয় না। সো কোর কমিটির বৈঠকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের কিছু তথ্য জানান এবং সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করছি। আগে আবার একটু রিমাইন্ড করি আপনাদের প্রিয় দর্শক, এস.এন. নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার, তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে এবং চার্জশিট দেওয়া যাবে, সেখানে এই কথা বলেছিলেন গতকাল মিডিয়া সেন্টার। আর জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও কাল বললেন যে 10 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে এবং চার্জশিট দেওয়া যাবে। এবং আরও কিছু অগ্রগতিও জানালেন। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে কোনো অগ্রগতি নেই, বাট তিনি অগ্রগতির কথা কিছু জানালেন যেগুলো আমরা ইতিমধ্যে জানতেও পেরেছি। 11 জনকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, তারা সাসপেক্টস, তাদেরকে সাসপেক্ট করা হচ্ছে 11 জন। আর এই 11 জনের মধ্যে বলা হচ্ছে 6 জন 164 ধারায় বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 11 জনের মধ্যে 6 জন অলরেডি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তারা কোনো না কোনোভাবে জড়িত। আচ্ছা, আর 4 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। একটি হলো 164 ধারায় জবানবন্দি, আরেকটি হলো জাস্ট স্বীকারোক্তি, দুটোই আদালতে ঘটেছে 11 জনের মধ্যে। আরও কিছু জানা গেল যে তাদের বিষয়ে অসংখ্য তথ্য পাওয়া গেছে, যে তথ্যগুলো এখন আমরা সবসময় এমন কথা শুনে থাকি যে বৃহত্তর তদন্তের স্বার্থে যা তথ্য জানা গেছে আপাতত সেটি প্রকাশ করা হচ্ছে না, কারণ এটি তদন্ত কাজকে ব্যাহত করতে পারে। তো সেই একই ডিফেন্স মেকানিজম আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের, কখনো কখনো এটি সত্যি তদন্তের স্বার্থে পাওয়া কিছু তথ্য সাময়িকভাবে শেয়ার করা যায় না, তাহলে অপরাধীরা আরও সচেতন হয়ে পড়ে। তো পুলিশ কখনো কখনো এটি একটি ডিফেন্স মেকানিজম হিসেবে ব্যবহার করে, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। তো বললেন যে তদন্তের স্বার্থে ডিটেইলগুলো জানানো যাচ্ছে না। আচ্ছা, ফাইন। তবে এই যারা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারকৃত 11 ব্যক্তি, তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তো এইটি এক ধরনের অগ্রগতি। মূল আসামি ধরা পড়েনি, আমরা বেশিরভাগ সূত্রই বলছে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এবং শুরুতে আমরা দেখেওছিলাম যে সেখানে জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা, শেখ হাসিনার খুব কাছের মানুষ, জাহাঙ্গীর কবির নানক সেখানে রিসিভ করেছেন ফয়সাল করিম মাসুদকে, আতিথেয়তা করছেন, সিম কিনতে সাহায্য করেছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, সেগুলো আমরা শুরুতেই জেনেছিলাম। তো মূল জায়গাটি কি এবং কোথায় গিয়ে ঠেকেছে এটি এই মুহূর্তে বলা এখনো পর্যন্ত মুশকিল। আচ্ছা, তো এরই মধ্যে আমরা জানি ইনকিলাব মঞ্চের আয়োজনে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে, সেখানে অবস্থান ধর্মঘট চলছে। এবং শনিবার রাত 1টার দিকে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছিল যে সারা দেশে বিভাগীয় পর্যায়ে অবরোধ করা হবে, যেটিকে আমরা ব্লকেট বলি, অবরোধ করা হবে। তো গতকাল অবরোধ হয়েছেও বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে, এমনকি বিভাগ ছাড়াও কোনো কোনো জেলা শহরেও অবরোধ করা হয়েছে, সীমিতভাবে অবরোধ কার্যক্রম চলেছে গতকাল। আর শাহবাগেও শুরু হয়েছে অবরোধ, চলছে এখনও। এই কনকনে শীতকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতাকে ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত এবং যারা জড়িত না তারাও, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, ইনকিলাব মঞ্চের ভক্ত সমর্থক, তারা কিন্তু শাহবাগ দখল করে রেখেছিলেন। যদিও সেখানে 2 উপদেষ্টা সেখানে গিয়ে কিছু আশ্বাস তাদের দিয়েছিলেন, তারা সেটি মানেননি বা তাদের উপর বিশ্বাস রাখতে পারেননি, তারা তাদের অবরোধ চালিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আজ যে লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঞ্চ 24 নামক একটি সংস্থা আছে, জুলাই যোদ্ধাদের সংস্থা, এটি জুলাই যোদ্ধাদের সংগঠন মঞ্চ 24। তো এই মঞ্চ 24কে আমরা ইতিমধ্যে দেখেছি মঞ্চ 71-এর নানা রকম তারা যেই আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছিল বা আওয়ামী পুনর্বাসন করছিল বিভিন্ন ছলে,
সেই মঞ্চ ৭১-এর কর্মকাণ্ডকেও তারা বাধাগ্রস্ত করেছে, তারা প্রতিবাদ করেছে, তারা সোচ্চার ছিলেন মঞ্চ ২৪-এর সঙ্গে যারা জড়িত। তো মঞ্চ ২৪ সাংবাদিক সম্মেলন করলেন মধুর ক্যান্টিনে। সেখানে তারা সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ২৫ কার্যদিবসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার সম্পন্ন করতে হবে। ২৫ কার্যদিবস তারা ধরে দিয়েছে। আর ইনকিলাব মঞ্চ থেকেও এরকম একটি সময় দেওয়া ছিল, ১ মাসের মধ্যে সব কিছু হতে হবে। তো তারা আরও কিছু কথা বলেছেন। মঞ্চ ৭১-এর যারা প্রতিনিধি তারা বলেছেন যে এই সরকার হাদির হত্যাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে এবং তদন্ত কাজ যথাযথভাবে চলছে না। যতটা এক্সপেডাইট করতে পারত সরকার, ত্বরান্বিত করতে পারত সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সেভাবে কাজ করছে না, দৃশ্যমান অগ্রগতি তারা দেখেনি। এই দাবিও কিন্তু তারা করেছেন মঞ্চ ২৪-এর নেতৃবৃন্দ। এবং তারা বলেছেন যে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছেন, এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সব মাধ্যমে। তো এই হত্যাকারীদের অপরাধী প্রত্যর্পণ যে চুক্তি আছে, যেটিকে ইংরেজিতে আমরা বলি এক্সট্রাডিশন ট্রিটি, দুই দেশের মধ্যে অপরাধী কিংবা অভিযুক্ত ব্যক্তিদের যেই দেশে তারা অপরাধ করেছে সেই দেশে ফেরত পাঠানো। তো সেই প্রত্যর্পণ চুক্তির আওতায় সে অপরাধীদের ফিরিয়ে আনা হোক, এই দাবি তারা করেছে। এবং যদি না হয় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে কমপ্লেন করবে, ভারতের বিরুদ্ধে মামলা করবে, এই হুমকিও তারা দিয়েছেন। তো তারা ২৫ দিন সময় ধরে দিয়েছেন, ২৫ দিনের মধ্যে সব কিছু শেষ করতে হবে বিচারিক প্রক্রিয়া, এই দাবি তারা করেছেন। তো আমরা সবাই কম বেশি আবেগাপ্লুত হাদির বিষয়টিতে, কিন্তু আদালতের কার্যক্রম আসলে বাস্তবতা হলো এই যে ২৫ দিন ৩০ দিন বেঁধে দিয়ে কোনো বিচারিক কার্যক্রম সম্পন্ন করা যায় না। আসলে যদি করা হয় তাহলে সেটি নিয়ে প্রশ্ন ওঠে। তো পুলিশ যেটি বলছে এখন যে আগামী ৭ জানুয়ারির মধ্যে বা ১০ দিনের মধ্যে আমরা তদন্ত কাজ শেষ করে চার্জশিট দেব। তো পুলিশ কি চাপের মুখে বলছে? কারণ এখন পর্যন্ত হত্যাকারীরা ধরাই পড়েনি। নানা মাধ্যমে পুলিশ চেষ্টা করছে। সরকার, আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টিতে যথেষ্ট আন্তরিক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও আন্তরিক, চেষ্টা চলছে বিভিন্নভাবে, বাট অপরাধীদের ট্রেস করা যায়নি। মঞ্চ ২৪-এর দাবিটি ঠিক আছে, তাদেরকে এখনও ট্রেস করা যায়নি, এই বিষয়ে বিশাল ব্যর্থতা আছে। কোনো সফলতা আমরা এখন পর্যন্ত জানি না পুলিশের বা সরকারের পক্ষ থেকে কোনো সংস্থায়। তো যখন অপরাধী চিহ্নিত হয়নি, তাদের ধরতে পারেনি পুলিশ, তাহলে ২৫ কিংবা ৩০ কার্যদিবসের মধ্যে বা ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া কিভাবে সম্ভব? প্রথমত অপরাধীরা ধরা পড়তে হবে। খুনি শুটার মাসুদ বা ফয়সাল করিম মাসুদ, যেই নামে আমরা ডাকি না কেন, তাকে এবং তার দোসর আলমগীর শেখকে, দুজনকে আগে ধরতে হবে। ধরলে তাদেরকে আদালতে হাজির করা হবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, যেই তথ্য পাওয়া যায় সেই তথ্যের ভিত্তিতে চার্জশিট আসবে। তো এইসব কোনো অগ্রগতি নেই, কিন্তু এরকম সময়সীমা বেঁধে দেওয়া, বেঁধে দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা, আর সেটি যদি করা হয় এবং সরকার যদি সেই চাপ সামলাতে না পারে, তাহলে তো তারা নতুন নতুন নাটকের জন্ম দেবে। যেমনি কালকে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে মেঘালয়ে ২ জনের গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেল, পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে সেটি। তাহলে এরকম নতুন নতুন নাটক তৈরি হতে থাকবে, কারণ সরকার তো চাপ কুলোতে পারবে না। সরকারের উপর শুধু হাদি হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই দায়ী কিন্তু নেই, আরও অনেক কিছু তাদের এই মুহূর্তে করতে হচ্ছে। ১২ ফেব্রুয়ারির সামনে ইলেকশন আছে, দেশে রাজনীতি নানা কারণে উত্তপ্ত, নানা রকম মেরুকরণ চলছে, নানা রকম ষড়যন্ত্র কার্যকর আছে, ক্রিয়াশীল আছে দেশের বিরুদ্ধে, আগে যেরকম ছিল। তো এই সরকার খুব আরামে আছে এরকম না বিষয়টি, তাদের অন্যান্য চাপও আছে। তাই যদিও আমাদের কাছে হাদি হত্যাকাণ্ডের বিচার প্রায়োরিটি, আমরা সবাই চাই, আন্তরিকভাবে চাই, এবং বারবার আমরা এই দাবি জানিয়েই যাব, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অযৌক্তিক কোনো চাপ সরকারের উপর দিচ্ছি কিনা। চাপ দিতে হবে এবং এই চাপ জারি রাখতে হবে, কিন্তু যৌক্তিক পর্যায়ে। এমন কিছু যাতে না হয় যে সরকার কুল না পেয়ে নতুন নাটক তৈরি করে আমাদের পেসিফাই করবার জন্য, শান্ত রাখবার জন্য, আর তাতে করে আমরা কিছু অ্যাচিভ করব না, কনক্রিট কোনো কিছু বেরিয়ে আসবে না এর থেকে। তাই সরকারকেও আন্তরিক হতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলবো আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে এই বিষয়ে, আরও ডেসপারেট হতে হবে, এবং ইনকিলাব মঞ্চের সঙ্গে জড়িত ভাই বোন, সমর্থক, অনুরক্ত, ভক্ত যারা আছেন
এবং আমরা যারা ইনকিলাব মঞ্চের না হয়েও সারা বাংলাদেশ লক্ষ কোটি মানুষ, আমরা যারা হাদিকে ভালোবাসি, হাদির আদর্শকে আমরা লালন করি, জুলাই অভ্যুত্থানকে আমরা ভালোবাসি, জুলাইয়ের চেতনাকে আমরা লালন করি, কিন্তু কোনো ব্যবসা না, চেতনা ব্যবসা না, চেতনা ব্যবসা আগে হয়েছে, বিদায় হয়েছে বাংলাদেশ থেকে। শুধু আমরা আন্তরিকভাবে ধারণ করি সেই চেতনা। আমাদেরও সেই দাবিটি জারি রাখতে হবে, যৌক্তিক দাবি, যৌক্তিক চাপ সরকারের উপর বজায় রাখতে হবে এবং সরকারকে আরও আন্তরিক হতে হবে এই বিষয়ে, এবং জনগণকে বুঝতে দিতে হবে যে আপনারা আন্তরিক। সরকারের বিভিন্ন সংস্থা এবং কর্তৃপক্ষকে বলছি, যখন আমরা বুঝতে পারবো আপনারা আন্তরিক, আমরা হয়তো আপনাদের ব্যাপারে অতটা টাফ হব না, বাট আন্তরিকতার প্রমাণ দিতে হবে। তো প্রিয় দর্শক, হাদি বিষয়ে, হাদির হত্যাকাণ্ডের বিচার বিষয়ে যখনই কোনো আপডেট থাকবে আপনাদের সামনে সেটি হাজির করব এই প্রতিশ্রুতি দিয়ে এই এপিসোড শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।